1999 বিশ্বকাপে পাকিস্তানকে হারানো, 2007 বিশ্বকাপে সুপার 8-এ খেলা এবং 2015 বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল খেলা বাংলাদেশ দল কি পারবে আগামী বছর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়াতে অনুষ্ঠিত হয়ে যাওয়া ক্রিকেট বিশ্বকাপের ভালো কিছু করতে? সো 2023 বিশ্বকাপের পর থেকে বাংলাদেশ এক প্রকার একটা মিক্সড ফর্মে আছে। তারা কোনো সিরিজ খুব ডমিনেট করেছে, কোনো সিরিজ খুব ডমিনেট করে আসছে, কিন্তু বাংলাদেশ কিন্তু ঘরে মাঠে লাস্ট 5টা সিরিজ দিচ্ছে, বাট অ্যাওয়েতে তার রেকর্ড খুবই খারাপ, খুবই খারাপ। এবং এইটার কারণে কিন্তু মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সি চলে গেছে, প্লাস তার নিজের পারফরমেন্সও ছিল না। এখন দেখেন, ওয়ার্ল্ড কাপ জাস্ট 1 বছর আগে ক্যাপ্টেন চেঞ্জ হয়েছে, এখন এটার এফেক্ট টিমের উপর কেমন পড়বে, টিমের পারফরমেন্সের উপর কেমন হবে, বা ক্রিকেটার ডাউনে কোনো দূরত্ব তৈরি হবে কিনা, মানে এখানে অনেক রকম ইস্যু, মানে অনেক রকম অনেক রকম প্রশ্ন আসলে তৈরি হয়েছে যে ওয়ার্ল্ড কাপের 1 বছর আগে আসলে ক্যাপ্টেন্সি চেঞ্জ করাটা কতটুকু যৌক্তিক। অবশ্য মেহেদী হাসান মিরাজের পারফরমেন্স যে মানে তার ব্যক্তিগত পারফরমেন্স আছে, ক্যাপ্টেন সে হয়তো আপনার সফল ছিল, বাট অ্যাওয়েসিতে তার রেকর্ডটা হয়তো ভালো ছিল না, বাট অ্যাজ এ প্লে তার রেকর্ড সে ভালো করতে পারছিল না, যার কারণে ক্রিকেট বোর্ড এটা বলছে যে আমরা মেহেদী হাসান মিরাজ থেকে অ্যাজ এ প্লেয়ার আউটপুট চাচ্ছি, নট এজ এ ক্যাপ্টেন। এই জন্য লিটন দাসকে ক্যাপ্টেন করেছে, এবং লিটন দাসের সামনে একটা বড় চ্যালেঞ্জ, মানে যেহেতু পুনর্বার তিনি টিমকে কোন আইসিসি ইভেন্টে মানে নেতৃত্ব দেবেন, সো তিনি এই চ্যালেঞ্জকে কীভাবে সামলাবেন সেটাও একটা বড় বিষয়। বাট বাংলাদেশ ওয়ানডেতে রিসেন্টলি খুব ভালো ফর্ম এসেছে, লাস্ট কয়েকটি সিরিজে তারা ভালো পারফর্ম করছে। হ্যাঁ, ওই জিম্বাবুয়ে সিরিজটা খুব ডিসঅ্যাপয়েন্টিং ছিল ঠিকই, বাট লাস্ট কয়েকটি সিরিজে তারা ভালো করছে। এখন এই ফর্মটা আসলে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে ক্যারি করতে পারবে কিনা, আসলে সেটা একটা দেখার বিষয়। এবার বাংলাদেশের প্রবল স্কোয়াড কেমন হতে পারে, প্রবল প্লেইং ইলেভেন কেমন হতে পারে, এবং শক্তি জায়গা কোনটা, দুর্বলতা জায়গা কোনটা, সেটা একটু কথা বলি। বাংলাদেশের প্রবল স্কোয়াড যেরকম হতে পারে আমার মতে, সে হচ্ছে তানজিদ তামিম, সাইফ হাসান আপনার ফার্স্ট চয়েস ওপেনার হবে, তারপর আপনার হচ্ছে সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত আছেন, তাহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, মোর্শেদ উদ্দিন সৈকত, লিটন দাস অধিনায়ক উইকেট কিপার, রিহাদ হোসেন আছেন, তারপর নাহিদ রানা, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম সাকিব, মোস্তাফিজুর রহমান এবং তানভীর ইসলাম হয়তো থার্ড স্পিনার হিসেবে থাকবেন। এখন এটা আমরা বাংলাদেশের সামনে সিরিজগুলো আছে, যেমন এশিয়া কাপ আছে আগের বছর, এর আগে আমরা সার্ক বিপক্ষে একটা ওয়ানডে সিরিজ খেলবো, আফগানিস্তান বিপক্ষে অক্টোবর ওয়ানডে সিরিজ আছে, আর কয়েকটা ওয়ানডে সিরিজ আছে। সো ওইখান থেকে আসলে মানে ওই সিরিজের পারফরমেন্স দেখে প্লেয়ারদের, তারপর হয়তো ওয়ার্ল্ড কাপের জন্য আমরা একটা প্রিলিমিনারি স্কোয়াড পাবো, দেন সেখান থেকে হয়তো ফাইনালিস্ট হবে যে কারা আসলে কোন পজিশন স্কোরে থাকবে। এবার যদি প্রবল 11 নিয়ে একটু বলি, প্রবল 11টা এরকম হবে, তার দিতে আমি সাইফ হাসান পম্পিং করবেন, 3 নম্বর হচ্ছে নাজমুল হোসেন শান্ত, 4 আপনার তাহিদ হৃদয়, 5 নম্বর হচ্ছে আমরা লিটন দাস, 6 মেহেদী মিরাজ, 7 নম্বর আপনার মোস্তাফিজ হোসেন খেলবে, দেন 8 নম্বর রিশাদ হোসেন, এরপর হচ্ছে আপনার 3জন ফাস্ট বোলার, তাসকিন না খেলেও শরীফুল, নাহিদ রানা এবং হচ্ছে মোস্তাফিজ রহমান, এরকম হয়তো প্লেইং 11 হবে। এটা মানে প্রবাবল, মানে প্লেইং 11 যে আমি যেটা বলছি এরকম হবে তেমন না, বা স্কোর আমি যে বলছি এমন হবে না, কিন্তু এখানে আপনার সিরিজে কোন প্লেয়ারে কেমন পারফর্ম করতেছে, তারপর কোন সিরিজে কোন প্লেয়ারটা খেলতেছে, এগুলো কিন্তু কনসিডার হবে, তারপর গিয়ে আপনার হচ্ছে স্কোয়ার সিলেকশন হবে, তেমন সেখান থেকে ফাইনাল প্লেইং 11টা আসলে সিলেকশন হবে। এবার আসি বাংলাদেশের স্ট্রেংথ এবং উইকনেস নিয়ে। বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় শক্তি জায়গা হচ্ছে পেস বোলিং ইউনিট। আমরা অস্ট্রেলিয়া দিকে অসাধারণ টেস্ট সিরিজ একটা খেলছি না, যেখানে 2 ম্যাচে পেসাররা খুব ভালো বোলিং করছে। আমাদের পেস ইউনিট একটা সময় বিলো স্ট্যান্ডার্ড ছিল, মানে আপনি যদি গত 2টা ওয়ার্ল্ড কাপে আমাদের পেস বলের টেস্ট বলি, যেটা ওয়ার্ল্ড কাপে আমাদের পেসে খুব ভালো করছে, বাট 19 ওয়ার্ল্ড কাপে আমাদের পেসার মধ্যে একবার মোস্তাফিজুর রহমান খুব ভালো বোলিং করছেন। তো লাস্ট 2টা ওয়ার্ল্ড কাপ বাংলাদেশের জন্য তেমন ইভেন 2023 ওয়ার্ল্ড কাপ মানে পেসাররা ডিসেন্ট পারফরমেন্স করছে। তো পেস অ্যাটাকটা একটা সময় আমাদের জন্য একটা কনসার্ন ইস্যু ছিল, আমরা একটা সময় খুব বেশি স্পিন রিলাইবল টিম হয়ে গেছিলাম, ঘরে মাঠে কোনো সিরিজ খেলে আমরা তখন স্পিনার বেশি খেলাতাম, পেসার তেমন একটা খেলাতাম না। বাট মনুল হক 2019 সালে একটা মানে আইডিয়া চালু করছে, ট্র্যাডিশন, যে ঘরে মাঠে টেস্ট ম্যাচেও 3জন পেসার খেলানো যায়, এবং এই পর থেকে কিন্তু বাংলাদেশের পেস ইউনিট একটা ইভলভ হয়েছে। সেখানে আমরা অ্যারন ডোনাল্ড বলেন, কোর্টনি ওয়ালস বলেন, হিস্ট্রিক বলেন, শন্ট্রেক, এটা সবারই ইকুয়াল কন্ট্রিবিউশন ছিল, এবং মাসের পেস ইউনিট কিন্তু এখন ওয়ার্ল্ডে ওয়ান অফ দ্য বেস্ট পেস ইউনিট হিসেবে ধরা হচ্ছে। আপনি দেখেন নাহিদ রানাকে নিয়ে কিন্তু অনেক প্রশংসা হচ্ছে ইদানিং, বিকজ নাহিদ রানা ফ্র্যাঞ্চাইজি লিগ বলেন বা ইন্টারন্যাশনাল ক্রিকেটে যেরকম একটা স্ট্যান্ডার্ড সে সেট করছে বা বেঞ্চমার্কটি সেট করছে অ্যাজ এ ফাস্ট বোলার, মানে স্পেসে বল করা, কনসিস্টেন্ট বেসিসে শর্ট বল করা, ইয়র্কার ভালো করতে পারা, স্লো বল ভালো করতে পারা, তো এই জিনিসটা না হিটারকে একদম একটা ডিফারেন্ট প্যাকেজ, মানে কমপ্লিট একটা প্যাকেজ বানায় ইন টার্মস অফ দ্য ফাস্ট বোলার। দেন আপনার তাসকিন আহমেদ
নতুন বলে সুইং করতে পারেন, ডেথ ওভার্সে খুব অসাধারণীয় কাজ করতে পারেন, ভালো স্লো বল বাউন্সারও সেই করতে পারে। শরীফুল ইসলাম নতুন বল বিডিকে ভালোভাবে সুইং করতে পারে, ডেথ ওভার্সে অনেক বেশি কার্যকর সে তার ইয়র্কার লেন্থ স্লো বলে। দেন আপনার তানজিম সাকিবও সেম এক্সট্রা বাউন্স জেনারেট করতে পারে। নাহিদ রানার ক্ষেত্রে আপনি জিনিসটা বলতে পারেন এক্সট্রা বাউন্স জেনারেট করতে পারে, ভালো পেস আছে তানজিম সাকিব, ডেথ ওভার ইউজফুল। আর মোস্তাফিজের তো সেই চিরচেন অফ কাটারটা আছে, প্লাস তার ভিতর দিকে আসে ডেলিভারিগুলো, ইন সুইং ডেলিভারিগুলো, মানে বলতেন যে পেস অ্যাটাক একদম সেটেল। আর স্পিন ডিপার্টমেন্টে যদি বলি মেহেদী হাসান মিরাজ একটু অফ ফর্মে আছে বর্তমানে, তার মানে তার বলিংটা একটু অফ ফর্মে আছে, ভালো নাই। সো তারপর অনেক বেশি নজর থাকবে এক্সপিরিয়েন্স প্লেয়ার, অভিজ্ঞ একজন ক্যাম্পেন, এর আগে ওয়ার্ল্ড কাপ খেলা অভিজ্ঞতাটা আছে, ওয়ার্ল্ড কাপের আগে তিনি খেলছেন মেহেদী হাসান মিরাজ। সো তার উপর সব নজর থাকবে। দেন নিশাদ হোসেন, এটা তার ফার্স্ট টাইম ওয়ার্ল্ড কাপ, ওটার এক্সপিরিয়েন্স। সো তিনি আসলে সার্ভে কন্ডিশনে, পেসি কন্ডিশনে কেমন বোলিং করেন, যদি উইকেটে টান থাকে সেখানে তিনি কেমন বল করবেন। তারপর আপনার তানভীর ইসলামের কথা বললাম, লেফট আর্ম স্পিন আপনার তিনটে অপশন আপনি পাচ্ছেন, অফ স্পিন, লেগ স্পিন, লেফট আর্ম স্পিন। আপনার স্পিন ডিপার্টমেন্টে ভালো ভ্যারাইটি থাকলে আপনার ইন্ডাপ। দেন সেখানে আপনি মোসাদ্দেককে অ্যাড করেন, মোসাদ্দেকও একটু টাফ স্পিন করবে। সো স্পিন অ্যাটাক যেমন বাংলাদেশের পেস অ্যাটাকটা সবচেয়ে বেশি শক্তির জায়গা মনে হয়েছে। এবার আসি দুর্বলতা, এবং আমি জানি আমার সঙ্গে গায়ে হতে এগ্রি করবে না, বা আমাকে অনেকে বলবে যে আমি এগুলো কী বলতেছি, বাট আমি মনে করি যে আমাদের ব্যাটিংটা হচ্ছে আমাদের জন্য সবচাইতে উইক পয়েন্ট হচ্ছে আমাদের ব্যাটিং, এবং এইটা আমাদের এক প্রকার কনসার্নের জায়গা। দেখেন আমাদের ব্যাটিং কিন্তু কনসিস্টেন্ট না। কেন কনসিস্টেন্ট না? ধরেন একটা ম্যাচে আমরা ব্যাটার খুব ভালো ব্যাটিং করছি, কিন্তু এই ধারাবাহিকতাটা তারা ধরে রাখতে পারে না। ধরেন একটা ম্যাচে আমার ব্যাটার খুব ভালো ধুমধাম পিটাইছে, পরের 2-3 ম্যাচে দেখবেন আমাদের ব্যাটারকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। এরকম অসংখ্য ম্যাচ আমরা হাসছি একমাত্র আমাদের ব্যাটারদের জন্য। সো আমাদের ব্যাটিংটা এই মুহূর্তে আমাদের জন্য একটা বড় দুর্বলতা, এবং আমাদের জন্য একটা বড় কনসার্নের জায়গা। এখন ওয়ার্ল্ড কাপ আমাদের টুর্নামেন্টের আগে যদি আমরা ব্যাটিং নিয়ে কাজ না করি, ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টের আগে যদি আমরা ব্যাটিং নিয়ে কাজ না করি, এবং আমাদের ব্যাটিং কোচ যদি এইসব বিষয়ে খুব বেশি সিরিয়াস না হয়, তাহলে কিন্তু আমরা আসলে খুব ভালো কিছু করতে পারবো বলে আমার মনে হচ্ছে না। সো আমি মনে করি যে ওয়ার্ল্ড কাপের আগে আমাদের ব্যাটিং নিয়ে অনেক বেশি আমাদের কাজ করতে হবে, যেটা আমরা একটু উইক লিঙ্ক আমাদের টিমের। সো এইটা নিয়ে অবশ্যই অনেক বেশি কাজ করতে হবে, কারণ আপনি যদি টাফ কন্ডিশনে ব্যাটারটা পারফর্ম করতে না পারে, আমরা টপ অর্ডার মিডল অর্ডার যদি পারফর্ম করতে না পারে, তাহলে আমাদের জন্য ভালো হবে না, তাহলে কিন্তু বড়দের উপর একটা চাপ এসে পড়বে। সো আমাদের ব্যাটিং ইউনিটটা যাতে ফায়ার করে, বা যাতে সব জায়গায় তারা পারফর্ম করতে পারে, এরকম একটা পেস তৈরি করতে হবে। এই ক্ষেত্রে মোহাম্মদ আশরাফুল অনেক বড় একটা ভূমিকা থাকবে। তার উচিত হবে ব্যাটারদের সাথে বসে কথা বলা, ব্যাটারদেরকে বোঝানো যে ওয়ার্ল্ড কাপের মতো স্টেজে যদি তোমরা যদি পারফর্ম করতে না পারো উইথ দ্য ব্যাট, তাহলে আমাদের জন্য কষ্ট হয়ে যাবে টু কোয়ালিফাই ইভেন ফর দ্য সুপার 7। সো ব্যাটিংটা একটু কনসার্নের জায়গা, প্লাস আমাদের জন্য একটু কত উইক পয়েন্ট, সো ওইটা নিয়ে আমাদের অনেক বেশি কাজ করতে হবে। এখন ওভারঅল যদি আমি বলি, বাংলাদেশের পেস অ্যাটাক নিয়ে আমার কোনো ভয় নেই। আমাদের পেস ইউনিট ভালো, স্পিন বলতে পারেন ওটি একটু ভালো না হলেও ডিসেন্ট চলে যাবে। আমাদের ব্যাটিংটা বিউটিফুল কনসার্ন। আর আরেকটা জিনিস হচ্ছে প্রেসার সিচুয়েশনে বাংলাদেশ কেমন পারফরমেন্স করবে, এটা একটা বড় বিষয়। এখন আমরা অনেক সময় প্রেসার সিচুয়েশনে পারফর্ম করতে পারি না। সো বড় রান চেস করতে হলে, বা টার্গেট সেট করতে হলে আমাদের ব্যাটার কেমন পারফর্ম করবে, আমাদের বলাররা কেমন করবে, এগুলো একটা ফ্যাক্টর। সো এবং আমাদের ফিলিংটা নিয়ে একটু কথা বলে আমি মনে করি জরুরি। আমাদের ফিলিংটাও একটু বর্তমানে খারাপ হচ্ছে বলবো না, বাট একটু আর স্ট্যান্ডার্ডটা একটু ইম্প্রুভ করা উচিত আমার মনে হয়। বাট ওভারঅল যদি বলি, বাংলাদেশ কিন্তু এবার একটা ভালো স্কোয়াড নিয়ে আশা করি ওয়ার্ল্ড কাপে যাবে। ওয়ার্ল্ড কাপে আশা করি ভালো স্কোয়াড নিয়ে যাবে, এবং ওয়ার্ল্ড কাপে যে সিরিজগুলো আছে সেগুলোতে আসলে আমাদের প্লেয়াররা কেমন পারফরমেন্স করে সেটাও আমি আসলে দেখতে চাই আর কি। এবং ওখান থেকে আসলে ডিসাইড হবে যে আসলে কারো প্রিলিমিনারি স্কোয়াড আসলে থাকবে। সো একটাই কথা বলবো শেষে, বাংলাদেশকে যদি আসলে ওয়ার্ল্ড কাপে খুব ভালো করতে হয়, তাহলে আমাদের 3 ডিপার্টমেন্টে ভালো করতে হবে। আর ব্যাটিংটা যেহেতু অনেক বেশি কনসার্নের জায়গা, ব্যাটিং নিয়েও আমাদেরকে অনেক বেশি কাজ করতে হবে, তাহলে হয়তো এবার ওয়ার্ল্ড কাপে আমরা ভালো কিছু করতে পারি। সো আপনি কি মনে হয় যে ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ সুপার 7 খেলবে কিনা, বিষয়ে অবশ্যই কোন জানেন, এবং এবারের ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের পিসেটাকে কেই বা কারা আসলে এক্সপেক্টেড হবে, ব্যাটিংও কারা এক্সপেক্টেড, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এবার ওয়ার্ল্ড কাপে মেহেদী হাসান মিরাজ থেকে আপনাদের কেমন এক্সপেকটেশন, এবং নিশাদ এবং তানভীর থেকে আপনাদের কেমন এক্সপেকটেশন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সো আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী টিম প্রিভিউ ভিডিওতে। তোর মনে সবাই ভালো সুস্থ থাকবেন সবাইকে।